প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের যে শপথ আছে সেই শপথের বরখেলাপ করা এবং গত 15 বছরে তারা যত ধরনের অপকর্ম এবং অপরাধের সাথে যুক্ত ছিলেন, আমি মনে করি 48 ঘন্টার মধ্যে সরকারকে এর জবাব দিতে হবে। কেননা আপনি এদের ব্যাপারে কঠোর হবেন। প্রশাসন ছাড়া দেশ চলবে এটি আমরা বলছি না, কিন্তু এরকম কলুষিত প্রশাসন ছাড়া দেশ চলবে তা না হলে আপনি গণ অভ্যুত্থানের সুফল একটিও ঘরে পৌঁছাতে পারবেন না। আমরা যদি শেষটা দিয়ে শুরু করি, প্রশাসন, আপনি দেখুন গত কয়েকদিনে আমাদের প্রশাসন ক্যাডারের লোকরা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, তারা প্রশাসন সংস্কার কমিশনের বিচ্যুতি চেয়েছেন 48 ঘন্টার মধ্যে। এই স্পর্ধা এবং এই চাওয়ার অধিকার কারো আছে কি না আমি সন্দিহান। তারপরে তারা চেয়েছেন যে এই যে প্রশাসনের সংস্কারের যে রূপরেখা কমিশন প্রণয়ন করেছেন, যেমন আপনি জানেন আরও 25টা ক্যাডার রয়েছে প্রশাসন ক্যাডারের বাইরে, এবং যারা ডেপুটি সেক্রেটারি পর্যায়ে এসে ঝরে যান, যারা উপরের দিকে উঠতে পারেন না। কেননা আগে ছিল 75% এরা, 25% তারা। 25টি ক্যাডারের জন্য 25% অ্যালোকেশন, আর একটি ক্যাডারের জন্য 75% অ্যালোকেশন। এটি উল্টোটা হওয়া উচিত, 25% 75%। তারপরও সংস্কার কমিশন চেয়েছে 50-50, 50% 50%। এখন এতে নিয়েও তাদের সমস্যা, কারণ হচ্ছে যে তারা যেই আশকারা পেয়ে বড় হয়েছেন এবং যেভাবে গত 15 বছর ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন, তিনটি নির্বাচন আপনি ভুয়া নির্বাচন করেছেন, এবং গত সরকারের সব দুর্নীতি, সমস্ত বড় প্রকল্পের দুর্নীতি এবং যত বাজে নীতি প্রণয়ন করা হয়েছে সব কিছুর সাথে তারা যুক্ত ছিলেন। আমার মনে হচ্ছে যে 4 মাস তারা অপেক্ষা করেছেন দেখতে যে তাদের উপরে আমরা কতটা কঠোর হতে পারি বা সরকার কতটা কঠোর হতে পারে। ওই জায়গাটিতে আমাদের কঠোরতা কম বলে তারা হয়তো সাহস করে সামনে আগাচ্ছেন। এবং আপনি জানেন, অনেকেই সন্দেহ করছেন যে সচিবালয়ে আগুন লাগানোর ঘটনাটিতেও তাদের সম্পৃক্তি রয়েছে। তাদের পথ অবলম্বন করে প্রতিটি সরকারের অনেক সহযোগীরা আগামীতে সামনে বেরিয়ে আসতে পারে। আমার মতে একটি রাজনৈতিক সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের সুযোগ অনেক বেশি প্রশাসনকে সঠিক জায়গায় পরিচালিত করার ক্ষেত্রে। দেখুন, প্রজাতন্ত্রের কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট, আমরা যদি চাকর শব্দটা ব্যবহার নাও করি তাহলে তো সে জনগণের সেবক হতে পারেন, কিন্তু তাদের কোনো আচরণে আপনি যদি ওই ভিডিওটা দেখেন যেখানে তারা কথাগুলো বলেছেন, তাদের শারীরিক অঙ্গভঙ্গি, শব্দচয়ন, কোনো কিছুতে মনে হয়নি তারা বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারী, এবং তাদের মনে হয়েছে তারা সরকার পরিচালনা করেন, অন্তর্বর্তী সরকারকেও পরিচালনা করছেন, এবং তারা নিশ্চিত করবেন যে আমরা যেন তাদের কুক্ষিগত হয়ে আগামী সময় পর্যন্ত এগিয়ে যেতে পারি বা বেঁচে থাকি। এখন তাদেরকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, প্রয়োজনে সবচেয়ে কঠোর হতে হবে। দেখুন, আমি 5ই আগস্ট থেকে বলছিলাম যে আপনার প্রশাসনকে যদি আপনি হাতে না নিতে পারেন এবং তাদের যে দলীয়করণ হয়েছে, তাদের যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্নীতি পরায়ণতা হয়েছে, এ থেকে না বের করতে পারলে আপনি রাষ্ট্রকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে পারবেন না। তারা এখন নিজেরাই হাতে নাতে প্রমাণ করলো। তারা 48 ঘন্টা সময় দিয়েছে। তারা বলেছে যে ওই 50% তারা মানে না। তারা বলেছেন তাদের কথা মতো সংস্কার হতে হবে। তারা বলেছেন তাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে। এটি সবগুলো নৈতিক অপরাধ, এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের যে শপথ আছে সেই শপথের বরখেলাপ করা, এবং গত 15 বছরে তারা যত ধরনের অপকর্ম এবং অপরাধের সাথে যুক্ত ছিলেন, আমি মনে করি 48 ঘন্টার মধ্যে সরকারকে এর জবাব দিতে হবে। কেননা আপনি এদের ব্যাপারে কঠোর হবেন। প্রশাসন ছাড়া দেশ চলবে এটি আমরা বলছি না, কিন্তু এরকম কলুষিত প্রশাসন ছাড়া দেশ চলবে তা না হলে আপনি গণ অভ্যুত্থানের সুফল একটিও ঘরে পৌঁছাতে পারবেন না। আপনি শুধু একবার খেয়াল করেন এই লোকগুলোর আমলনামা, যারা শেখ হাসিনার সচিব ছিলেন, যারা মন্ত্রিসভার সচিব ছিলেন, যারা জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আমরা কায়কুয়াস বলে একজন লোককে মনে পড়ছে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না, বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক ছিল না, এবং তারা নিজেদেরকে একটা এলিট ক্লাস মনে করতেন। তারা রাজনীতিবিদদের চেয়েও বেশি সুবিধাভোগী, বেশি দুর্নীতি করেছেন, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। এখন আপনাকে একটা তথ্য দেই, কানাডাতে বেগমপাড়ায় যারা জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, সেই যে ভিলাগুলো কিনেছেন, সেইখানে কিন্তু প্রশাসনে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে রাজনীতিবিদ, তারপরে ব্যবসায়ী। এই লোকগুলো তাদের সারা জীবনেও কি 3 কোটি টাকার বেশি ইনকাম করেছেন? করার কথা না।
নীতিগতভাবে। কিন্তু তারা যদি আজকে ধরেন $3 মিলিয়ন বাড়ি কেনেন, $30 মিলিয়ন বাড়ি কেনেন, এই টাকা তারা কোত্থেকে পেয়েছেন? আপনি জানেন যে জ্বালানি বলি, অবকাঠামো বলি, আইসিটি বলি, এই খাতগুলোতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসন তার সবচেয়ে বড় সহযোগী। আরও একটা জিনিস আমি কিন্তু দিনের আলোতে দেখতে চাই, কারা নির্বাচন পরিচালনা করেছিলেন, কারা গণভবনে ভুয়া ভোটের পরে পার্টি দিয়েছিলেন, যেখানে আমাদের সিভিল সোসাইটি, মিডিয়া, শিল্পী, সাহিত্যিকরা গিয়ে চা খেতে খেতে অট্টহাসিতে ফেটেছেন। যেই দেশে ভোট হলো না সেটি কালো দিন, জনগণের অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন, সেই অপরাধে অভিযুক্ত এই প্রশাসনের লোকগুলো। এই প্রশাসনের লোকগুলো, আমি রিসেন্টলি কক্সবাজার থেকে ঘুরে এলাম, সেখানে 700 একর জমি বনভূমি তারা অধিগ্রহণ করেছিল। সেখানে তাদের নিবিড় প্রশিক্ষণ হবে। কি প্রশিক্ষণ? জনগণের থেকে কি করে দূরে যাওয়া যায়, কি করে সেই ব্রিটিশ রাজতন্ত্র কায়েম করা যায়, কি করে নিজেদেরকে লাট বাহাদুর ঘোষণা করা যায়। আপনি জানেন যে জেলা প্রশাসক শব্দটি, এটির অনুবাদ আমি অনেক দিন থেকে বলছি, ডিস্ট্রিক্ট কমিশনার কিংবা জেলা কমিশনার হতে হবে, যেমন বিভাগীয় কমিশনার। সেখানে তো সে প্রশাসক বলেনি। এই অনুবাদ তারা নিজেরা করে নিয়েছেন। আমি কক্সবাজার জেলায় দেখে আসলাম, জেলা প্রশাসকের বাংলো হচ্ছে সবচেয়ে উঁচুতে, সবচেয়ে সুন্দর, তার গাড়ির নাম্বার প্লেট হচ্ছে 1 নাম্বার। একজন প্রজাতন্ত্রের কর্মচারী তিনি এই কাজ করেন কি করে? সেখানে রাজনীতিবিদ রয়েছেন, নির্বাচিত মেয়ররা রয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, অথবা আগামীতে হবেন, যারা সঠিকভাবে নির্বাচিত হবেন। আমরা এখনই যদি পরিশুদ্ধ না করি আমলাতন্ত্রকে, তাহলে এই আমলারা বাংলাদেশ রাষ্ট্রকে আরও অধপতিত জায়গায় নিয়ে যাবেন, এবং তার সাথে সামরিক আমলারা যুক্ত হবেন, এবং বাংলাদেশ তার গণ অভ্যুত্থানের যে ফসল ঘরে তোলার কথা ছিল তার কিছুই পাবে না।